প্রচুর পরিমাণে মানুষ চাইছেন যে আবার শেখ হাসিনা ফিরে আসুক, আবার শেখ হাসিনা ফিরে আসুক। তাদের একটা ভরসাস্থল, ফলে শেখ হাসিনা যে ভোটটা পেতেন, আমার ধারণা তার থেকেও আরো অনেক বেশি তার সমর্থক বেড়ে গিয়েছে। যেটা আমি বলছি, এখনো এখনো আমি বিশ্বাস করি, এবং এখনো আমি শেখ হাসিনাকে অবিশ্বাস করি না। তিনি যখন বলেছেন ডিসেম্বরে যাবেন, ডিসেম্বরে যাবেন যখন, এরা প্রত্যেকে দেখতে পাবেন এই ধরনের বিপুল জনসমাগম হচ্ছে সীমান্ত জুড়ে। হ্যাঁ বিপুল, তারপরে প্রশ্ন থাকলে বলতে না, পারেন। আমার আরেকটা প্রশ্ন যেটা ছিল, প্রথম প্রশ্নটা রেখে গেছিলাম, যেটা সেটা উত্তর। ভারতের রিয়েকশনটা কি তাহলে এই যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়? প্রথম কথা হচ্ছে যে গত রাতেই দীনেশ ত্রিবেদী বলেছেন, সেটা ভারতের রিয়াকশন। দীনেশ ত্রিবেদী বলেছেন যে ভারতেরও মানে এই সরকারেরও একটা যুক্তি আছে, আমাদেরও যুক্তি আছে, কিন্তু এই যুক্তির মধ্যেও কিন্তু বৈঠক হওয়া উচিত, এবং বৈঠকটা দ্রুত হওয়া উচিত, এটাও বলেছেন। আর ভারতের আজকে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তা তারা কিছু বলতে চাননি। তারা প্রথম কথা বলেছেন যে পাগলের কোনো জবাব হয় না, পাগলের কোনো জবাব হয় না। তারা আগামীকাল যখন ব্রিফিং হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তখন এই প্রশ্নগুলো হবে, তখন আমাদের তো মুখপাত্রই জবাব দেন, ভারত সরকারের নীতি ঘোষণা করেন। বাংলাদেশের মতো রোজকার এরকম কিছু হয় না, ফলে আমরা আশা করছি যদি কাল নিশ্চয়ই অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন এই বিষয়টা নিয়ে, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বক্তব্য বলবেন। কিন্তু এটা মোটামুটি তুমি যেটা বলছো যে প্রাথমিক ধারণা কি, প্রাথমিক ধারণা দুটো। প্রাথমিক ধারণার মধ্যে একটা ধারণা হচ্ছে কূটনীতিতে আপনি আপনার দাবি জানিয়েও একটা আলোচনার রাস্তা খোলা রাখবেন, এটা হচ্ছে এক, এটাই হচ্ছে আসল কূটনীতি। আর দ্বিতীয় কথা যেটা বলা হলো যে অ্যাবসার্ড কতগুলো দাবি এরকম জানালে তো কোনো লাভ হয় না, না এরকম কোনো কথা আছে কোনো? অ্যাবসার্ড মানে যাকে বলে একেবারে যেটা ঘটছে বাংলাদেশে দেশে বলা হয় থিয়েটার অফ অ্যাবসার্ড, অ্যাবসার্ডিটি চূড়ান্ত। তারা চিঠি পাঠালেন, চিঠি পাঠিয়েছিল ইউনুস, বিএনপি কিন্তু এখনো চিঠি পাঠায়, বিএনপি সরকার ইউনুসই পাঠিয়েছিল, সেটাকেই ধরে বসে আছে। সেইটা অনুযায়ী করতে হবে প্রত্যর্পণের নিয়ম কানুন ইত্যাদি। তারা অতীতে শেখ হাসিনা কতজনকে প্রত্যার্পণ করতে পেরেছে? করতে পারেননি তো। নাকি আমেরিকা কোনো বঙ্গবন্ধু হত্যাকারীকে ফেরত দিয়েছে? দেয়নি তো। ভারতের থেকে কত প্রত্যর্পণের দাবি জানানো হয়েছে, অনেক যারা আর্থিক অপরাধী তাদের কাউকে পাওয়া যায়নি, কাউকে এখনো পাওয়া যায়নি, সব তাদের মামলা চলছে লন্ডনে কোর্টে। যেটা হচ্ছে যে কোর্টে প্রমাণিত হতে হবে, এটা হচ্ছে প্রত্যর্পণ চুক্তির নিয়ম। সেই নিয়মটা জানেন না যে তা না, কারণ তারা জানেন যে এটা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝবেন না, সেজন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু তাদের সঙ্গে সেইভাবে কিন্তু নেই, আর এটা নেই। এবং তারা যদি মনে করেন যে আওয়ামী লীগ হচ্ছে ইররেলিভেন্ট, তা অপ্রাসঙ্গিক, তার কোনো প্রয়োজনীয়তাই নেই, তাকে নিয়ে সকাল থেকে রাত ভাবছেন কেন? সেটাই একমাত্র কূটনীতির শর্ত হচ্ছে কেন? শেখ হাসিনা তো ইররেলিভেন্ট, আপনাদের কথা অনুসারে পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার বলেছেন আওয়ামী লীগ ওটা ইররেলিভেন্ট। ইররেলিভেন্ট একটা দলকে নিয়ে আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত আলোচনা করতে হচ্ছে, শর্ত দিতে হচ্ছে, মানে ওই শেখ হাসিনা ছাড়া আপনাদের তো রাতের ঘুম হচ্ছে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ফলে এটা তো একটা সরকারের দুর্বলতার লক্ষণ। আমার মনে হয় শুভবুদ্ধি যদি কেউ দিতে পারেন, আমার মনে হয় তারেক রহমানকে কেউ শুভবুদ্ধি দিচ্ছেন না। তারা চাইছেন তারেক রহমান ব্যর্থ প্রমাণিত হোক, এটা চাইছে, সেই জন্যই তাকে বিপথে চালিত করছে। তার মানে আপনার কি মনে হচ্ছে যে গতদিনও আপনি বলছিলেন, পরশুদিন যখন আমরা কথা বলি তখন বলছিলেন যে 26 তারিখের মধ্যে তিনি আসবেনই, তারেক রহমান ভারত সফর, দিল্লি সফর করবেন। এখন আপনার কি মনে হচ্ছে? না, 26 তারিখের মধ্যে তো আসার তো আর কোনো সম্ভাবনা কিছু নাই, আর তো সম্ভাবনা নাই। কারণ যে ধরনের মানে ভাষা ব্যবহার করেছেন শর্ত দিয়ে, মানে আমার এটা ওইটাই তো আমি বলছি না, যে এমন একটা ভাব দেখানো হচ্ছে বাংলাদেশ যেন যুক্তরাষ্ট্রের মতো একটা পরমাণু শক্তিধর রাষ্ট্র, এমন একটা ভাব দেখাচ্ছেন। নিজেদের ক্ষমতা, নিজেদের যোগ্যতা, নিজেদের মানুষের সমর্থন, সবটাকেই মানে আমি এক কথায় বলি যে ওভার এস্টিমেট করছি, আর ভারতের সৌজন্যতাকে দীনেশ ত্রিবেদী অত্যন্ত ভদ্রভাবে কথা বলেন, মার্জিত ভাবে কথা বলেন, এবং তিনি যেভাবে কথা বলেন তার মধ্যে কোনো পাছে দাদা মনে না করেন যে দাদা বড় দাদা সুলভ ব্যবহার হচ্ছে, সেজন্য দীনেশ ত্রিবেদী সতর্ক থাকেন।
তিনি এমন একটা, আমাকে কিন্তু অনেকেই বলেছে এখানে, দীনেশ ত্রিবেদী এত নমনীয় ভাব কেন দেখান, তিনি কেন কঠিন হয়ে সরাসরি কথা বলেন না? তিনি বলবেন না, তার কারণ তিনি চাইছেন যে ভারতের দাদাগিরি এটা যেন তার মাধ্যমে প্রকাশিত না হয়। তিনি চাইছেন সেটা। আর আমি জানি না যে এটা আর একটা খবর বলতে, নতুন খবর আমি শুনলাম আজ সকালে, ব্রিটিশ রাষ্ট্রদূত সারাকুকের সঙ্গে দীনেশ ত্রিবেদীর মধ্যাহ্ন ভোজের বৈঠক হয়েছে। সে বৈঠকটা লম্বা বৈঠক হয়েছে এবং সে বৈঠকের পরের এর আগে তো আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েই ছিল, সেটা দেখেছি সবাই। আজকে ব্রিটিশের, এবং আমি এটা জানি ব্রিটেন এখন তার মত পরিবর্তন করেছে। তারা এখানে ভারতে তারা কিন্তু বহু সাংবাদিককে বলেছে আমরা এখন চাই বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স হোক, তা না হলে বাংলাদেশটা আবার ভয় হচ্ছে যে জঙ্গিবাদের হাতে না চলে যায়। বিশেষ করে সিকিউরিটি কাউন্সিলের রিপোর্টের পর, যেখানে আল কায়দাদের প্রভাব অত্যন্ত বেড়ে গেছে। এবং আমাদের সাবেক যিনি গোয়েন্দা প্রধান ছিলেন, তিনি সম্প্রতি দুদিন ধরে দুটি পর্যায়ে তিনি তার বক্তব্য রাখছেন। এক হচ্ছে কিভাবে শেখ হাসিনার পতন হলো, আর দুই হচ্ছে তার পরবর্তী অবস্থায় কি। তিনি কিন্তু বলছেন যেভাবে জঙ্গিবাদ প্রশ্রয় পেয়েছে তাতে তারেক রহমানের জীবনও বিপন্ন হতে পারে। একথা তিনি বলছেন মনিরুল ইসলাম, আপনাদের যিনি গোয়েন্দা প্রধান ছিলেন। আপনারা সকলে দেখুন, শুনুন। এবং আমার তো মনে হচ্ছে চিন্তার বিষয় আছে বাংলাদেশ না। আমরা চাই না যে তারেক রহমানের কোনো ক্ষতি হোক, আমরা চাই তিনি শক্তিশালী প্রধানমন্ত্রী হিসেবে কাজ করবেন, তিনি যেন সঠিক বুদ্ধিতে নিজে যেন তিনি সেটা করেন। তিনি এই বাকি যে উপদেষ্টা হাবিজাবি যে লোক রয়েছে যারা তাদের নিজেদের স্বার্থে, কতটা তারেক রহমানকে ব্যর্থ করার জন্য, যেমন শেখ হাসিনার সময়ও বেশ কিছু তার পরামর্শদাতা ছিলেন যারা কার্যত তাকে ডুবিয়েছেন বলে আমি মনে করি, এরকম তারেক রহমানের জীবনেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে। ফলে এটা তার জন্য একটা সতর্কবাণী। বিপুল, একদম। তার মানে আপনি আশা দেখছেন না এখন, আর যে সময় আজকে হচ্ছে 17 তারিখ, একটু পরে 18 তারিখ হয়ে যাবে। আপনি আশা দেখছেন না 26 তারিখের মধ্যে এই সফরের কোনো দেখুন, লক্ষণ? সফরের আগে কতগুলো প্রস্তুতি হয়। যদিও বলেছে যে দুই রাষ্ট্রের মধ্যে কথাবার্তা চলছিল, সবকিছুই হচ্ছে, কিন্তু এরা যে জায়গায় গিয়ে আটকে গেছে সেটা বাংলাদেশ যদি সেটা প্রত্যাহার না করে, যে আমরা শর্ত প্রত্যাহার করলাম, শর্ত প্রত্যাহার না করলে ভারত থেকে আমন্ত্রণই জানাবে না, তাই না? তাকে তো আমন্ত্রণ জানানো আছে, তিনি যদি সেই শর্ত ছাড়া আসতে পারেন সেটা তো তাকে সিদ্ধান্ত নিতে হবে না, যে না শর্ত ছাড়াই যাও। সময় নেই এখন, একমাত্র একটা সম্ভাবনা আছে ব্রিক্স এর সম্মেলনের সময় যদি সময় করে আসতে পারেন, কিন্তু সেটাও খুব সম্ভব না, কম। কারণ গতকাল আপনাদের পররাষ্ট্রমন্ত্রীর তার বিদায় সম্বর্ধনা হয়ে গেছে পররাষ্ট্র মন্ত্রকে, সেখানে একটা নজরুল সন্ধ্যা অনুষ্ঠান হয়েছে। তারপরে সপরিবারের সমস্ত পররাষ্ট্র মন্ত্রকের যারা অফিসার, কূটনীতিবিদ, তারা সবাই ছিলেন সেখানে। তারা ফেয়ারওয়েল দিয়েছেন তাকে। ফেয়ারওয়েল কিসের জন্য? ফেয়ারওয়েল হচ্ছে 1 সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সভাপতির দায়িত্ব নেবেন, ফলে তিনি হয়তো 29 আগস্টই চলে যাবেন। ফলে সেই সময় জাতিসংঘের অধিবেশন চলাকালীন তো তার পক্ষে আর আসা সম্ভব না। ফলে তিনি যদি আসতে না পারেন, ফলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর একজন তো পররাষ্ট্রমন্ত্রী দরকার। পররাষ্ট্রমন্ত্রী নেই, ফলে ব্রিক্সে আসাটাও আমার কাছে মনে হচ্ছে সম্ভব নয়। সেক্ষেত্রে হয়তো ওই পররাষ্ট্র উপদেষ্টা হয়তো নামকা বাস্তে আসবেন, হয়তো এমন হতে পারে। তারপরে পরবর্তী সময়ে একটা অন্য কোনো সময় যদি কোনো সময় ভারত থেকে বার করতে, কিন্তু আসার জন্য যে শর্ত আরোপ করেছে, এই শর্ত প্রত্যাহার না করলে তার আসা তো সম্ভবই না। শেখ হাসিনা প্রত্যর্পণের রিপোর্টের আইনি ব্যাপারটা, ওটা আসলে আমরা ছোটবেলা থেকে জানি, ওটাই নিয়ম। কারণ হচ্ছে ভারত যাদেরকে চেয়েছে লন্ডন থেকে, নাম বলে দিই, নীরব মোদী, বিজয় মালিয়া এবং ললিত মোদী, তাদের লন্ডনের আদালতে তো মামলা চলছে না। তো লন্ডনের আদালত যতক্ষণ না অনুমতি দেবে ততক্ষণ তো ভারত পেতে পারে না। তা শেখ হাসিনার ক্ষেত্রেও একই রকম নিয়ম। সে গোটা বিষয়টা আদালত যখন, শেখ হাসিনা তো অতিথি ভারতের। না অতিথিতে তারাও তো ইউকেতে, তারা তো অতিথি, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তো, পার্টিও করছেন তো, হোটেলে পার্টিও হচ্ছে, জন্মদিন পালন হচ্ছে, পার্টি হচ্ছে, সবই তো ছবি সবাই দেখতে পাচ্ছে, কিন্তু মুক্ত পুরুষের মতো ঘুরে বেড়াচ্ছে তো।
কিন্তু শেখ হাসিনা অতীতই সব ঠিক আছে, কিন্তু তার আগে তো বাংলাদেশ সরকারকে যাবতীয় কাগজপত্র পাঠাতে হবে তো, তাই না? আইসিটি বলছে হাদির সব কাগজপত্র পাঠিয়ে দিয়েছে, কিন্তু এটার তো শেখ হাসিনার কাগজ পেয়েছে কি পাইনি, বাংলাদেশের মানুষই রায়ের কপি পড়ে কিন্তু আর এখন করে পাঠাবে। আমি যতদূর জানি, আমি অবশ্য আমার কাছে আমি জোগাড় করেছি, প্রচুর বানান ভুল আছে, মানে ওই সব জামাইতিরা লিখেছে তো, প্রচুর সঠিক ইংরেজিও লেখেনি, ইংরেজি কারেক্ট করতে হচ্ছে অনেক জায়গায়। তো এখন সেইটা তারা যখন সেই বিষয়গুলো এখানে পাঠালে তারপরে ভারত সরকার সেটা একটা আদালতে যাবে, আদালতে গিয়ে জানতে চাইবে এই যে ভদ্রমহিলার বিরুদ্ধে যে সমস্ত অপরাধ বলে বলা হচ্ছে এগুলো কি সত্যি তিনি করেছেন, এগুলো কি মনে হয় কোন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। সেই কাগজ যে বাংলাদেশে তো আইসিটি ট্রাইব্যুনালের তো সাক্ষীদের নামই তো নেই, সাক্ষীদেরই তো তালিকা নেই, সেগুলো সব জানাতে হবে। এটা হচ্ছে নিয়ম, সেই নিয়মটা খোলসা করে ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা হয়েছে যে এটাও লেখা হয়েছে, যেটা কিন্তু বাংলাদেশের সঙ্গে আলোচনাও হয়েছে এবং আলোচনাতে বলা হয়েছে যে এটা কিন্তু প্রত্যর্পণের নিয়ম। এখন তো মনে হচ্ছে ওদের ধরে বেঁধে বসে একটা ক্লাস নেওয়া দরকার, না কিভাবে প্রত্যর্পণ হয়, কি করলে হয়। ওদের ধারণা একটা চিঠি লিখে দিলে পরের দিনই পাঠিয়ে দেওয়া যায়। এটা যে নিয়ম না কোনো সভ্য, এখন বাংলাদেশে সবই সম্ভব। বাংলাদেশে আমি দেখেছি লাল আলো জ্বললে গাড়ি চলে, ট্রাফিকে সবুজ হলে গাড়ি দাঁড়িয়ে যায়, এই তো আমি নিজের চোখে দেখা। মানে ওখানে তো কোনো নিয়ম কানুন বলে কোনো বস্তু নেই, তাই না? তো সেই একটা মানে ভারতে একটা 70-80 বছরের গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে আজ পর্যন্ত কোনো অভ্যুত্থান ঘটেনি, কত ধরনের সরকার এসেছে, আজ পর্যন্ত সেনা অভ্যুত্থান ঘটেনি, আগামী কোনোদিনে ঘটবে এমনও তার কোনো সম্ভাবনা নেই, দেখা যায় না। আপনাদের তো এই দেশগুলোতে চতুর্দিকে তো অহরহতে এসব ঘটনা ঘটে, তাই না? প্রধানমন্ত্রী তো প্রধান উপদেষ্টা তো ক্ষমতায় বসলেন, একটা লোক চেয়ার খালি করে দেওয়া হলো, চেয়ার জোর করে খালি করা হলো, কারবার গিয়ে বসে পড়লেন, তাই না? একটি মিউজিক্যাল চেয়ার নাকি, কি নির্বাচনের মাধ্যমে আসেনি? আচ্ছা, পরবর্তীকালে তারেক রহমান নির্বাচনের মাধ্যমে এলেন, তা বৃহত্তম দলকে নির্বাচনের বাইরে রেখে, তাই না? আপনি যদি এখন এটা অনেকটা বলে না যে আমি কিন্তু মানে সেকেন্ড হয়েছি, পরে জানা গেল মাত্র দুজনই ছিল প্লেয়ার, দুজনের মধ্যে একজন তো সেকেন্ড হবেই, তাই না? একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, থার্ড তো কেউ নাই। তো এখন এইরকম একটা মেকি তাও মেনে নেওয়া গেল, ঠিক আছে নির্বাচন হয়েছে, হয়েছে ভারতের তরফ থেকে সৌজন্যতা দেখানো হয়েছিল এই কারণে যে আচ্ছা চলো, জামায়াত অন্তত ক্ষমতায় আসেনি, একটা গণতান্ত্রিক দল ক্ষমতায় এসে, তো তাদের সঙ্গে আমরা কাজ চালানোর একটা সম্পর্ক রাখবো। যেহেতু আওয়ামী লীগ সত্যি সত্যি তো নেই, আওয়ামী লীগের প্রত্যাবর্তন যখন হবে সেটা হতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ততদিন কি কোনো সম্পর্ক থাকবে না? সম্পর্ক তো রাখতেই হবে। কিন্তু সেইটাকে ভারতের দুর্বলতা ভেবে তারা এমন একটা ভান করছেন যে ভারতকে এসে যেন মাথা নত করতে হবে, তার কারণ দীনেশত্রিবেদী ভদ্রভাবে কথা বলছেন তার সঙ্গে। এখন এই ভদ্রতার তো একটা সীমা থাকে না, একটা সীমা থাকে। আমি তো ইয়া, বলছি এর পরের বার কাঁচা মরিচ পাঠালে না অর্ধেকটা ভেঙে পাঠাবেন, তাহলে যাতে ঝাঁঝটা বুঝতে পারে যে বাঙালিরা দাদা, বাঙালিরা হ্যাঁ মুস্কুন্তুবেকে দেখে অভ্যস্ত তো। মুস্কুন্তুবে হ্যাট খুলে অফিসারের পিড়ে দিছিল, পুলিশ অফিসারে, তুমি আমার পিছে হাঁটতেছো কেন? মুস্কুন্তুবে। হ্যাঁ। তো এখন এই তো এখন ধরুন এরকম তো আমরা তো এরকম অসভ্যতা আমি করতে পারি না যে কাল থেকে ডিজেল দেওয়া বন্ধ করে দিলাম, সুইচ অফ করে দিলাম, বিদ্যুৎ দেওয়া সুইচ অফ করে দিলাম, তাই না? সেটা তো করা যায় না, সেটার মধ্যে মানুষেরও কষ্ট হবে। মানে সাধারণ মানুষের স্বার্থে ভারত যেটা করতে চায়, যে যৌথভাবে তাদের উপকার করতে চান, সেটা তারেক রহমান সরকার তো করতে দিচ্ছে না। তারেক রহমান সরকার তো মানুষের স্বার্থ নিয়ে তিনি কিন্তু খেলছেন। ফলে সেই জন্যই বলছি এটা যদি কন্টিনিউ করে, এটা যদি চলে, তাহলে কিন্তু বাংলাদেশ আবার একটা বিস্ফোরণের মুখে পড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। যত যাই হবে, শেখ হাসিনা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার পরেও থাকতে পারে। সুতরাং তারেক রহমান সরকার যদি ভেবে থাকেন যে সেইভাবে এসছেন, ফলে ভয় কিসের, ভয়টা কিসের সেটা যেদিন চলে যাবেন সেদিন বুঝবেন কোথায় ভয় ছিল। আর এই যে ব্যবসায়ী প্রতিনিধি দল 14 সদস্যের প্রতিনিধি দল আসলো এটা বাংলাদেশে, এটা কিন্তু আগেই কথা হয়েছিল যে, কারণ ভারতের সঙ্গে একটা কথা আগেই চলছিল, সেটা হচ্ছে যে একটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করা।
তাতে আমাদের অ্যানালিসিস ছিল যে এটা যদি বাংলাদেশ স্বাক্ষর করে, যেমন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছে, যদি সেটা বিতর্কিত, সেটা হলে কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানিটা ভারত বা অন্যত্র সেটা কিন্তু 250 গুণ বেড়ে যেতে পারে। ফলে এই যে বাণিজ্যিক ঘাটতি সেটা অনেক কমে যাবে। ফলে এখন এই যে বণিক সভার দল সেটা যে যাচ্ছেন, কারণ বাংলাদেশের ব্যবসায়ী বা শিল্পপতি তারা তো ত্রাহি ত্রাহি অবস্থা, তারা তো চাইছেন একটা সম্পর্ক তৈরি করতে যাতে দ্রুত তারা ভারতের সঙ্গে ব্যবসাটা করতে পারে। সেই লক্ষ্যেই তারা করছেন। এখন তারেক রহমান তিনি যদি ওই মানে একদিকে তিনি যেমন ভারতে আসবেন না বলে বলছেন, অথচ তিনি তারই সরকার ভারতের বণিক সভাকে আমন্ত্রণ জানাচ্ছে, এটা যৌথভাবে যাতে ব্যবসা বাণিজ্য করা যায় তার জন্যই তো। তো সে ফলে মানে এটা গোটাটাই যাচ্ছে মানে এক অদ্ভুত ধরনের বিষয়, যেটা মানে তার ব্যাখ্যা পাওয়া খুব ডিফিকাল্ট। মানে এই বাংলাদেশের পক্ষেই সম্ভব, হুম। বুঝলেন? আর কোন দেশ পৃথিবীতে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কোথাও, যেখানে লাল আলোতে গাড়ি চলে সবুজে থেমে যায়। ফলে এই যে দেশটি, যে মানে কি সিদ্ধান্ত, তারা ভারতের সঙ্গে বয়কট করছেন, ভারতের সঙ্গে কথা বলবেন না, অথচ ভারতের বণিক সভার সঙ্গে কথা বলবেন এবং ভারতের বণিক সভা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, সেটাও শুনছি। দেখা যাক, হলে ভালো, হলে বাংলাদেশের শিল্পপতিরা বেশি যাবে। না, ভারতীয় ব্যবসায়ীরা কি তাহলে ভারত সরকারের অনুমতি ছাড়া, অনুমোদন ছাড়া বাংলাদেশে ব্যবসা করতে অসম্ভব। পারবে? ভারত সরকারের অনুমতি না, ভিসাটা তো বাংলাদেশ সরকার দিয়েছে, বিজনেস ভিসা সেটা তো বাংলাদেশ সরকার দিয়েছে না। তাহলে বাংলাদেশ সরকার যারা ভিসা দিলেন তারা কি প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতি ছাড়া দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাহলে আমার ওই পুরোনো কথায় ফিরে যাই, তারেক রহমানের গদি টলমল। আর তারেক রহমান যদি অনুমতি দিয়ে থাকেন তাহলে তিনি একদিকে ভারতের সঙ্গে বলছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতো ঝগড়া করতে চাইছেন, অথচ বলছেন যে আমাকে বাঁচাও। শেষ 31 সেকেন্ড বা 1 মিনিট যদি বলেন, তাইলে এই তারেক রহমান যদি না যান শেষ পর্যন্ত, এখন পর্যন্ত আপনি যারা বললেন যে আর সময় কই, সেক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়াটা কি হতে পারে? না দেখুন, ভারতের তো যে এসে যাচ্ছে না। আজ পর্যন্ত ধরুন গত 2 বছর ধরে যে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে আছে, ভারত থেকে যে বাণিজ্য রপ্তানি হতো সেটাতেও নিষেধাজ্ঞা আছে, তাই না? বাংলাদেশের যে ইউনূস আমলের যে নিষেধাজ্ঞা সেটা এখনো বহাল আছে। ভারতের তো ক্ষতি কিছু নেই, ভারতের তো বিশাল দেশ, তারা নানাভাবে তারা দেখছেন কিভাবে সেটাকে এড়িয়ে তারা ভালো কিছু করা যায় কি যায় না। না, আমার নিজের ধারণা কি জানেন, শেষ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হবে এবং ব্যাক চ্যানেলে কোনো কথা হবে? ভারতে আমি বলছি আসতেই হবে, আসতেই হবে, নইলে গদি নিয়ে সমস্যা আছে। যত শর্তই থাকুক, ব্যাক চ্যানেলে নিশ্চয়ই কোনো আলোচনা হচ্ছে। আপনি হ্যাঁ অবশ্যই, তারা ভাবছেন এই ব্যাপারটা একটু ঠান্ডা হয়ে যাক, এখন যে শর্ত রতে আছে বাংলাদেশের মানুষ খুব দ্রুত ভুলে যায় অনেক কিছু, আবার ভুলে যাবেন কোন একটা কিছু হয়ে, ভুলে টুলে যাওয়ার পর তখন আর বললেন আচ্ছা ভারত খুব অনুনয় বিনয় করেছে সেই জন্য আমরা যাচ্ছি। 2024-এ তো শেখ হাসিনাও নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে তো গদিকর করছিলেন, তাই না? ক্ষমতায় ছিলেন, তিনিও তো, তাকে আগস্টেও তো ক্ষমতাচ্যুত হতে হলো, তাই না? তার আগে কি কেউ ভেবেছিল, তার আগে কেউ বুঝতে পেরেছিল যেটাকে, যে ছাত্র কোটা আন্দোলনটা তাকে আসলে ক্ষমতাচ্যুত করার আন্দোলন, তা তো বোঝেনি। আজকেও গ্যাসের যে আন্দোলন সেটা তার একটা ক্ষমতাচ্যুত করার আন্দোলন, কারণ সেই ভয়ে তিনি একটা কনস্টিটিউয়েন্সি দেখতে চাইছেন, যে কনস্টিটিউয়েন্সিটা ভারত বিরোধী কনস্টিটিউয়েন্সি, তাকে সন্তুষ্ট করতে চাইছে। সেই কারণে এমনই অবস্থা দেখুন, মানে কতগুলো মানে সংযোগ এরকম, যে ঠিক এই অবস্থায় ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যেটা প্র্যাকটিক্যালি একটা ক্যাঙ্গারু কোর্ট, যেটা অবৈধভাবে গঠিত, এখানে আপনি সাংবাদিকদের বিচারের জন্য নোটিশ দিচ্ছেন, সেখানে আপনি জেল থেকে মোজাম্মেল বাবু, রূপা গাঙ্গুলি এবং রূপা গাঙ্গুলি না, রূপা পারানা রূপা এবং আরেকজনকে আপনি নোটিশ দিচ্ছেন, শ্যামল দত্তকে, যে তাদের আইসিটিতে নিয়ে আসবেন, কারণ তাদের নাকি, তাদের সম্পর্কে বলা হয় তারা নাকি শেখ হাসিনা পন্থী বা আওয়ামী লীগ পন্থী, এবং যেটা ওদের ভাষায় স্বৈরাচারের পক্ষের লোক। এবং সাংবাদিকদের এবং বাকি সাংবাদিকরা নীরব হয়ে আছে, তারাও কেউ কিছু বলছে না, যত সাংবাদিক সংগঠন সব কিন্তু নীরব হয়ে আছে। মানে এদের সাংবাদিক সংগঠন করার কোনো নৈতিক অধিকার আছে কিনা আমার প্রশ্ন আছে। আমরা তো বাইরে থেকে বললে মনে হবে যে আমরা হস্তক্ষেপ করছি, তাই না? বলা তো উচিত যারা বাংলাদেশের সাংবাদিক সংগঠন, তাদের বলা উচিত যে এইটা কি হচ্ছে। কারণ
সেটা একই সঙ্গে যখন ভারতের সফর বাতিল হচ্ছে তার সঙ্গে সেটাও হচ্ছে। এইটা দিয়ে তুই ভাবছে যে জামায়াত ইসলামী বা ওই এনসিপি তাদেরকে সন্তুষ্ট করা যাবে। ওটা সন্তুষ্ট করা যায় না। যে একবার রক্তের স্বাদ পেয়েছে যে বাঘ, সে কিন্তু রক্ত নিয়েই ছাড়বে। কারণ তাদের ধারণা হচ্ছে যে তারা চাইলে একটা নির্বাচিত সরকারকে হটাতে পারে, হটিয়ে প্রমাণ করেছে, হটিয়ে দিয়েছে। তাদের পেছনে ডিপ স্টেট ফিফ স্টেট যাই থাক, এখানেও তারা কিন্তু সেই ধরনের একটা ক্ষমতায় তারা কিন্তু ভাবছেন যে দরকার হলে তারাও সেটা করতে পারে। একইভাবে কিন্তু তখন দেখবেন হাজার হাজার মানুষ জমায়েত হচ্ছে, সবই হচ্ছে। কারণ প্রত্যেকটা মানুষ তো ক্ষুব্ধ এখন, গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, সে কারণে তো ক্ষুব্ধ। কলকারখানা বন্ধ, মূল স্রোতের মিডিয়ায় খবর হচ্ছে কত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুতের অভাবে। বদ্ধ যদি হয়ে যায় তাহলে কত শ্রমিকের চাকরি ছাঁটাই হচ্ছে, সেটা তো ব্যাপার না। এখন এইগুলোকে, এটা তো বাস্তব পরিস্থিতি। ফলে এই জন্য আমি কিন্তু 2023 সালে যখন আমি গিয়েছিলাম বাংলাদেশে অক্টোবর মাসে, আমি কিন্তু ফিরে এসে ঢাকায় একটা গোল টেবিল বৈঠকে আমি কিন্তু বলেছিলাম যে বাংলাদেশ একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে। এবং সেই বিস্ফোরণের কথাটা, আমার কথাটা ছাপা হয়েছিল বাংলাদেশের গণমাধ্যমে। এমনকি পরবর্তীকালে ইউনূসের প্রেস সেক্রেটারি সে আমার ভাষণটাকে আবার ফেসবুকে পোস্ট করেছে, যেহেতু গৌতম লাহিড়ী তো বলেছিল। তা আমি আজকে বলছি যে এখনো কিন্তু সেই বাংলাদেশ আবার একটা বিস্ফোরণের মুখে দাঁড়াচ্ছে। এবং এই দাঁড়ানোটার কারণ হচ্ছে সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণ। তারা জানেন না কিভাবে সরকার চালাতে হয়, তারা জানেন না কিভাবে কূটনীতি করতে হয়, কে তাদের পাশে বন্ধু হয়ে থাকতে পারেন সেটা তারা জানেন না, বন্ধু চিনতে পারেন না। তারা ভাবছেন পাকিস্তান আর চীনের সঙ্গে থাকলেই। আমি এটা শুনেছি, যেটা আমি আজকে ন্যাচারালি এ নিয়ে অনেক তদন্ত বা অনেক পর্যালোচনা, অনেকের সাথে কথা বলছিলাম, হঠাৎ এরকম সিদ্ধান্ত। কারণ দেখুন, প্রেস বিবৃতিরাতে মুখপাত্র তিনি একতরফা বিবৃতি বাংলা এবং ইংরেজিতে পাঠ করেছেন, তিনি কোনো প্রশ্ন নেননি, তাই না? একতরফা পাঠ হয়েছে এবং সেটা লিখিত বক্তব্য থেকে তিনি পাঠ করেছেন। কিন্তু আমি যেটা পরে খোঁজ নিতে গিয়ে জানলাম, একটা কতগুলো কেউ কেউ আমাকে বলেছে আচ্ছা তাদের সফর কেন ভারতের গণমাধ্যম ঘোষণা করবে, এটা নাকি আপত্তিকর। এগুলো নয়, ভারত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পরিষ্কারভাবে একটা মেরু বিভাজন হয়ে গেছে। সেই বিভাজন এক পক্ষ চায় না যে তারেক রহমান ভারতের সঙ্গে সখ্যতা রাখুক, আর এক পক্ষ তারা চায় চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা আরো বেশি নিবিড় করা হোক। কিন্তু এটা যারা চাইছেন, আমার মতে, আমি সেই জন্য বলছি যে নড়বড়ে কেন বলছি, বলছি এইটাই কারণে, এটা যারা বলছেন তারা কিন্তু চান যে তারেক রহমানের গদিটা নড়বড়ে হোক। এটা তাদের আসল লক্ষ্য, যেটা তারেক রহমানও বুঝতে পারছেন, অথচ তাকে বাঁচাতে পারে ভারত। কিন্তু সেই বন্ধুত্বের হাত তিনি বাড়াতে চাইছেন না, তিনি একটি অদ্ভুত ধরনের দাবি করে বসলেন। এবং সেই দাবিটা হচ্ছে এমন যে তাকে বলতে হবে যে শেখ হাসিনাকে প্রত্যার্পণের ব্যাপারে কোনো আশ্বাস না দিলে তারা নাকি ভারতে আসবেন না। তো ভারতে না আসা তো অনেকটা চোরের ওপর রাগ করে মাটিতে খাওয়া। তো ভারত যদি বলে ঠিক আছে আমরা আর কাঁচামরিচ দেবো না, বিদ্যুৎ দেবো না, ডিজেল দেবো না, তো তাহলে কি করে সামাল দেবেন? পাকিস্তান দেবে আপনাকে? না দিতে পারবে? বা কেউ কেউ দেখলাম অতি উৎসাহী, আবার সামাজিক মাধ্যমে লিখেছেন পাকিস্তান থেকে জ্বালানি আসবে। আর আসবে কোথা দিয়ে? পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে আসতে গেলে আকাশ সীমানায় তো নিষিদ্ধ, তাই না? তা আসবে কোথা থেকে? গ্যাস আর ডিজেল কি আকাশ পথে উড়ে আসবে না কোথা থেকে উড়ে আসবে? স্থলপথে আসা সম্ভবই না। এগুলো সব মন গড়া কতগুলো অদ্ভুত কাল্পনিক কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। কিন্তু আমি জানি সব বুঝতে পারছেন যে এটা তারেক রহমান সরকার কিন্তু বোকামি করছেন। অতি সাধারণ সাধারণ স্তরের মানুষ, নিম্ন গরিব মানুষ, তাদের অবস্থা দুর্বিষহ।